টাকা আর লুটের ধন সম্পত্তি নিয়ে চোর যদি পালাতে গিয়ে পুকুরে পড়ে যায়, সেই চোরকে ওই টাকা আর ওই ধন সম্পত্তির লোভে হাত বাড়িয়ে দিয়ে তুলে আনাটা কিন্তু কাজের কথা নয়। পাশে যারা যারা ওই চোরকে তাড়া করেছিল এবং আইন যে ওই চোরকে ধরবার জন্য প্রস্তুত আছে, তখন কি হয়, ওই চোরের সেই ধন সম্পত্তি এই যে তাকে হাত ধরে তুলে আনলো তার কাছে সেটা তখন পাওয়া যাবে। আর এইটা সবটাই ঘটবে সবার চোখের সামনে। পরিণতিটা কিন্তু তখন তারও ওই চোরের মতনই সমান হয়। বন্দে মাতরম। মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। বিষয় হচ্ছে, প্রত্যাশিতভাবেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় গতদিন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই খানিকক্ষণ আগে, আপনাদের সঙ্গে যখন এই এপিসোডটা রেকর্ড করছি, এই তিনটের একটু আগে তিনি দিল্লি রওনা হলেন। সঙ্গে গেলেন দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আরো 2-4 জন। এখন এই দিল্লিতে যাওয়ার উদ্দেশ্য ঠিক কি সেটা গত এপিসোডে আপনাদেরকে ব্যাখ্যা করেছি। আচ্ছা, সেই উদ্দেশ্যের সাথে আরো অনেক উদ্দেশ্য থাকতে পারে। কারণ একটা মানুষ যে পর্যুদস্ত, নিঃসঙ্গ, শুধু ভোটের দ্বারা পর্যুদস্ত তাই না, সমাজ থেকে পরিত্যক্ত, সেই মানুষ যদি রাজনীতিতে আবার অর্থবহ হয়ে উঠবার জন্য চেষ্টা করেন এবং মানুষ তাকে চিনে রেখে দিয়েছে তার মিথ্যাবাদের জন্য, প্রতারণার জন্য এবং এই আপামর অনাচার, এবং সবার থেকে সবার আগে এই রাষ্ট্র, এই দেশমাতৃকার সঙ্গে ক্ষতি করবার জন্য, বিশ্বাসঘাতকতা করবার জন্য, রাষ্ট্রদ্রোহিতার জন্য, এবং সবচেয়ে বড় কথা, মানুষকে 4 তারিখের পরে হুমকি দিয়ে মেরে দেওয়ার মতো হুমকি দেওয়ার জন্য এদেরকে চিনে রেখে দিয়েছে মানুষ। তাহলে সে আর কতটা রাজনীতিতে অর্থবহ হতে পারে যদি এই তথ্যগুলো মাথায় রাখেন আরো বেশি করে, যে পশ্চিমবঙ্গের ইতিহাসে যখন যখন যে রাজনৈতিক দল শাসন ক্ষমতা থেকে পরিত্যক্ত হয়ে গেছে, বিদায় নিয়েছে, সে ক্রমশ ক্ষয়িষ্ণু হতে হতে হারিয়ে গেছে, আর জনগণ তাদেরকে আর কখনো ফিরিয়ে আনেনি। তবু সর্বভারতীয় দল কংগ্রেস, তবু সর্বভারতীয় বামপন্থীরা টিম করে টিকে থাকে। কেন? যে তাদের একটা নির্দিষ্ট কি বলবো মতবাদ, আদর্শ নিয়ে বহু পুরনো বামপন্থী নেতারাও তাদের সেটাকে আঁকড়ে ধরে, আদর্শটাকে আঁকড়ে ধরে তারা এগিয়ে চলেন। আর যে রাজনৈতিক দলটার কোন রকম আদর্শই ছিল না, আদর্শটাই ছিল হচ্ছে অনাদর্শ, চুরি, ধ্বংস, মানুষকে লুট করা এবং রাষ্ট্রের ক্ষতি করা, তা সে অস্তিত্ব থাকবে না। এটাও সবাই জানতো, ভোটের আগেও অনেকবার বলেছি আপনাদের, ওটা নতুন কথা। কিন্তু এখন কথা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি ছুটে যাওয়া, ওই আগের এপিসোডে বলেছিলাম আমাকে একটু খেলতে নাও, তার হাতে সংখ্যা নেই, কিচ্ছু নেই, ড্যামেজ কন্ট্রোল করবার জন্য, যেটা লোকসভায় তার দলের অস্তিত্ব হাতছাড়া হতে চলেছে। 29-এর মধ্যে 20 জন মোটামুটি আলাদা অস্তিত্ব তৈরি করে ফেলেছেন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে, আর রাজ্যসভায় 13-র মধ্যে 10 জন যেখানে সংঘবদ্ধ হয়েছেন। ফলত এই 20 + 10 30 একটি আলাদা ব্লক তৈরি হয়ে গেছে। সেখানে তিনি কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারেন? যেখানে তার কালীঘাটের বাড়িতে প্রথমবার বৈঠকে 71 জন উপস্থিত হয়েছিল, তারপরে বোধহয় ওই 50, 56, 51 জনের মতো, তারপর বৈঠকটাই করতে পারেননি, 20 জন উপস্থিত হয়েছিল, এবং তারপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 60 জন বিধায়ক নিয়ে একটি আলাদা অস্তিত্ব তৈরি, সেটা বঙ্গ রাজনীতিতে বা বিধানসভার ক্ষেত্রে। দিল্লিতেও তাই হতে চলেছে, এর আগের এপিসোডে বললাম। এখানে এর সাথে যদি যোগ দিই
বর্ডারে যে ঘটনাটা ঘটছে, বর্ডারের বিজিবি এবং তাদেরকে সমর্থন করে সেখানকার জামাতি জিহাদি এই ধরনের গ্রামবাসীরা বিএসএফ কে উত্তক্ত করবার চেষ্টা করছে, যে কাঁটা তার দিতে দেব না, বাধা দিচ্ছে। এবং খেয়াল করুন, ধীরে ধীরে বর্ডারটাকে গরম করবার চেষ্টা করছে। আমি বলেছিলাম আপনাদের, এ কোনোটার সাথে যোগসূত্র ছিন্ন নয়। একটা নির্দিষ্ট ডিপ স্টেট এবং স্লিপার সেল, এই সমস্ত দিয়ে এই কাজকর্মগুলো চলছিল। আগের এপিসোডে আপনাদেরকে বললাম যে তারও আগে বলেছিলাম যে এনাদের একটা না একাধিক বিদেশি বস আছে, সেখান থেকে আসে ফান্ডিং, ইনভেস্টমেন্ট, আনরেস্ট করে দেওয়ার জন্য যা যা কিছু করবার, এবং ভারত থেকে পশ্চিমবঙ্গকে বার করে নিয়ে গিয়ে একটা আলাদা পশ্চিম বাংলাদেশ গড়ার চেষ্টা হয়েছিল, পারেনি, উল্টে গেছে। এবার হিসাব দাও, এবার হিসাব দাও মানে এবার ওই যাকে বলে কলার ধরে এটা কর সেটা কর করাচ্ছে এবার তারা। তার জন্য উদ্ভ্রান্তের মতো একজন দুজন ছুটে যাচ্ছে দিল্লিতে। যতই যা হোক, পাশে আর কেউ সঙ্গ দিচ্ছে না। তার কারণটা এই, সামনে কিন্তু আমাদের কাছে সূত্রের যা খবর, এ কিছুই হয়নি মশাই। ওই যে বললাম, যারা ওই চোরেদের সাথ দিচ্ছেন, ওই চোরেদের পালাতে সাহায্য করছেন, সে করুন। উটকো পাটকা ছুটকো ছাটকা, সে তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন, পালাও। যতক্ষণ বর্ডারটা এই ফাঁক ফোকর আছে, সেখান দিয়ে রাতারাতি পালিয়ে যাও। ফেন্সিং পড়ে যাচ্ছে, এরপর তার উপায় থাকবে না, তখন খুঁজে খুঁজে ওই ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে। তার আগে পালাও। তার আগে হিসেব দানের এই জায়গাটা যারা মতলব করছে, ওই আইএনডিআইএ জোটের মধ্যে থেকে, যেখানে জেডিইউ এর একজন নাম প্রকাশে অনিচ্ছুক নেতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই যে নীতিশ কুমারের ওই আইএনডিআইএ জোট ভেঙে বেরিয়ে যাওয়া, সেটার পিছনেও ওই মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেজরিওয়াল। কারণটা কি? কারণটা হচ্ছে নীতিশ কুমার কোনো পথ চাননি। তিনি চেয়েছিলেন, এটা আজকে হিন্দুস্তান টাইমসেও এই খবরটা বেরিয়েছে, যারা উৎসুক তারা একটু দেখে নিতে পারেন, যে আহ্বায়ক পথ ঠিক করবার জন্য যে বৈঠক হয়ে যে সিদ্ধান্ত হয়েছিল আইএনডিআইএ জোটের ভোটের আগে, মমতা বন্দ্যোপাধ্যায় ইভেন সেটাকেও মানেননি এবং কেজরিওয়ালের সঙ্গে একটি আলাদা প্রস্তাব দিয়ে মিস্টার খার্গেকে, কংগ্রেসের, তাকে আহ্বায়ক করবার জন্য প্রকাশ্যে সাংবাদিকদের সামনে জানিয়ে দেন। ফলত ওই জোটটাই একটা অশুভ জোট ছিল এবং সেই জোটের থেকে নীতিশ কুমার নিজেকে সরিয়ে নেন। এখন তিনি এনডিএর সম্মানিত সদস্য। কিন্তু যখন তোমার ক্ষমতা আছে, যখন তোমার সংখ্যা আছে গণতন্ত্রে, মানে এই সংসদীয় গণতন্ত্রে, তখন তোমার গুরুত্ব আছে। যখন তোমার সংখ্যা নেই, যখন আগামী দিনে আর কোনোভাবে সংখ্যা আসার কোনো সম্ভাবনাও নেই, যদি সম্ভাবনা থাকে সেখানেও একটা গুরুত্ব পায়, সম্ভাবনাটুকু পর্যন্ত নেই, যেখানে আগামী দিনে এই দলটার লোগো, অস্তিত্ব, এ সমস্তই থাকবে না বলে সবাই মনে করছে, সেখানে ওই ছুটে যাওয়ার পিছনে শুধুমাত্র আইএনডিআইএ জোটের কারণ নয়। এক তো কারণ সবাই খুব কি বলবো, চালু কথায় বলে দিচ্ছে যে সিআইডির যে সমন আছে আগামী সোমবার, সেটাকে যদি অ্যাভয়েড করা যায়, কারণ সেটাতে যে ফাঁসা ফেসেছে, ওর থেকে বেরোনো খুব মুশকিল। এবার খুব মুশকিল। তেমনি এইগুলো গেল হেভিওয়েট খবর ধরুন, আর নিচেতে এদের যে সাগরেতরা বাঁশবাগানে লুকিয়ে আছে, তাদের যে সাহায্য করে পালানোর চেষ্টা করছে, সেটা একটা সেকশন। আর একটা সেকশন ভাবছে যে এই সেকশনটাকে যদি, যে তোমার সাহায্য করছি এই টোপ দিয়ে, এদের ধন দৌলতটাকে যদি গ্র্যাব করা যায়, কবজা করা যায়। কিন্তু ভুলে যাচ্ছে এরা যে এবার এরাই পশ্চিমবঙ্গে রাজনীতি করা মানুষজনটন, এরা যদি একটু উত্তরপ্রদেশে কাটিয়ে আসা অভিজ্ঞতা
থাকে তাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এদের যদি একটু আসামে কাটানোর অভিজ্ঞতা থাকে তাহলে বুঝতে সুবিধা হবে যে একটি যুগ সন্ধিক্ষণে একটি পরিবর্তনের পরে যখন একটি রাষ্ট্রবাদী সরকার বিজেপির মতো একটি দলের নেতৃত্বে আসে, যার প্রধানমন্ত্রী থাকে নরেন্দ্র মোদী, যার মুখ্যমন্ত্রী থাকে শুভেন্দু অধিকারী, এবং রাষ্ট্র সর্বোপরি এই নীতি নিয়ে যে দলটি এগোয় তাদের নজর এড়ানো খুব মুশকিল। এবং রাষ্ট্র সর্বোপরি নীতির প্রথম উদাহরণ হচ্ছে প্রথম ক্যাবিনেট বৈঠকে এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে কটি পদক্ষেপ, তার মধ্যে প্রথমটি ছিল হচ্ছে বর্ডারের ফেন্সিং। বিশাল মুশকিল, এবার ওদিকের ঠেকিয়ে রাখা যাচ্ছে না, জামাতি চাপ তার ওপর, বুঝতেই পাচ্ছেন, ক্ষয়িষ্ণু শক্তির ওপর জামাতি চাপ ঠেলে ঠেলে ওদিকে পাঠাচ্ছে যাদের। ওরা বলছে তাহলে আমাদের তো এই এজেন্ডা ছিল না, ওরা তো ছিল দুধে ভাতে, এবার এদের জবাব তোমরা দাও, এবার টাকা পয়সার হিসাব দাও, প্রচুর টাকা ইনভেস্ট করে রেখেছি, সেগুলো এবার কি হবে, হিসাব দাও। আর এই হিসাব নেওয়ার জায়গায় বা দেওয়ার জায়গায় এরা নেই, সব গেছে শেষ। আর এই কুচোদের যারা সাহায্য করছেন তাদের ওইগুলো যেমন দেখতে বললাম, তারা আগামী দিনের জন্য প্রস্তুত থাকুন, তারা আগামী দিনে ওই চোরেদের সাথে আপনাদের নামগুলো যাতে জড়িয়ে না যায় তার জন্য সাবধান। রাষ্ট্রকে সামনে আনুন, রাষ্ট্র রক্ষাতে সহযোগিতা করুন, বাঁচার ওই একটাই রাস্তা। আর যারা ভাবছেন যে এই বিজেপি নিয়ে নেবে, না নেবে না, এটা পরিষ্কার লিখে রাখুন, নিজের যেখানে যেখানে লুকিয়ে আছেন সেই দেওয়ালে লিখে রেখে দিন, নেবে না। কারণ এটা সঙ্গে সঙ্গে কনসিডার করুন শুধু দর্শকবৃন্দ, এদের নেবে না এইটাই বলছি এই জন্যেই, শওকত মোল্লা কম বড় প্রভাবশালী হম্বিতম্বিওয়ালা ছিল না, ওই কি বলে সোনা পাপ্পু, এই সমস্তগুলো ভাবুন, ডায়মন্ড মডেল ভেঙে তছনছ হয়ে গেছে সেটা ভাবুন। তাহলে ব্যালেন্স যেটুকু পড়ে আছে, তারা ওই পুকুর থেকে হাত ধরে টাকার থলে কাঁধে নিয়ে হাত ধরে, তুমি খানিকটা নাও, আমাকেও বাঁচতে দাও, আমাকে একটু পালাতে দাও, করিডর করে দাও, এসব করে কোনো উপায় নেই। কারণ সবটাই কিন্তু সবার নজরে আছে। তার কারণটা কি জানেন, এরা এই পশ্চিমবঙ্গের রাজনীতিটা দেখেছে, যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি কখনো শাসক দল ছিল না, এরা একটা প্যাটার্নে অভ্যস্ত হয়ে গেছিল, ধুস কিচ্ছু হবে না, ধুস কিচ্ছু হবে না, এই তুই আমার সঙ্গে এই করে দিবি, তুইও আমার সাথে, তুইও আমার সাথে, তুইও খা আমিও খাই, এইটাতে অভ্যস্ত ছিল। কিন্তু এই প্যাটার্নটা যে অন্য কোথাও চলে না, এবার রাষ্ট্রের প্যাটার্নটাই এখানকার আসল প্যাটার্ন, সেইটা এদের অভ্যস্ত হতে হতেই কিন্তু দিন ঘনিয়ে আসছে। সমস্ত দুষ্কৃতি উত্তরপ্রদেশ, সমস্ত দুষ্কৃতি আসাম, অন্যান্য সব বিজেপি শাসিত রাজ্যে তাকিয়ে তাকিয়ে দেখো বাপু, নেই নেই। আর তারপরেও যারা মাথা চাকা দিয়ে ওঠার চেষ্টা করে তাদের পরিণতিগুলো খুব ইনস্ট্যান্ট আপনারা দেখতে পান টিভির পর্দাতে। তাহলে এই এপিসোডের সবশেষে মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হচ্ছে জামাতি চাপ। এই জামাতি চাপের ফলে পয়সা, হিসাব নিকেশ সবকিছু ফেল। এই রাজ্যে ওই দেশদ্রোহী শক্তির অবশিষ্ট মাথা দুটো এক জায়গায় দিশেহারার মতো ছুটছে। আর সেখানে গিয়ে যদি হিসেব না মেলে, তাহলে কিভাবে কার মাধ্যম দিয়ে পালানো যায়, কার মাধ্যমে কিভাবে পালানো যায়, আবার বলছি কিভাবে পালানো যায়। আর ওখানেও এই সাঙ্গপাঙ্গদের সাথে যদি একটু দেখা হয়ে যায়, তারা আগামী দিনে কিভাবে পালিয়ে থাকবে, কপিল সিব্বাল টিব্বালদের সঙ্গে বসে টসে যদি কিছু উপায় বেরোয়, এই হচ্ছে সেই পরিকল্পনা। এবং এই পরিকল্পনা অচিরেই মুখ থুবড়ে পড়বে
সেটা আর কয়েক ঘন্টা গেলেই আমরা হয়তো দেখতে পাবো। শুধু দর্শকবৃন্দ, এই এপিসোড একটি বিশেষ এপিসোড। আগামী দিনে বড় বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। সেই সমস্ত ঘটনায় দিশেহারা হয়ে আর কোনো রাস্তা যখন না পায় মানুষ, তখন ছুটতে আরম্ভ করে। এই পালানোটা দেখে, এই যে পরপর বিমানবন্দর দিয়ে পালাচ্ছে দিশেহারার মতো, এই দৃশ্যগুলোই পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চেয়েছিল না? আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন অন রাখুন, আর আপনারা কমেন্ট লিখুন যাতে দেশ মজবুত হয়। তার সাথে এপিসোডটাকে একটু শেয়ার করুন। এখানে দেখবেন সরিয়ে নিলে একটা হাইপ বোতাম পাওয়া যায়, তাতে এপিসোডটাকে হাইপ করুন যাতে সবার সাথে আপনার কমেন্টগুলো অন্যান্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তারাও সেটা দেখতে পায়। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।